সমারভিলের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বইটার নাম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন্টারন্যাশনাল কম্পিউটার সায়েন্স সিরিজের 9th এডিশন। হ্যাঁ, এই বইটা থেকেই আমি ম্যাক্সিমাম কন্টেন্ট গুলো এই বইটাকে ফলো করব। শুধুমাত্র দুইটা জায়গায় আমরা একটু ব্যত্যয় ঘটাবো। একটা হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রোজার এস প্লেসমেন্ট, এই বইটাকে থেকে আমরা শুধু যখন টেস্টিং করব, সফটওয়্যার টেস্টিং এর যে মেথড গুলো টেকনিক গুলো সেটা এই বই থেকে, এই বইতেও আছে প্রথম যে বইটা বললাম সমারভিলের, এবং রোজারের বইতে আমি এটা সাধারণত ফলো করি। এই বইটা পিডিএফ অ্যাভেলেবল আছে অনলাইনে, তোমরা সার্চ দিয়ে এটা পেয়ে যাবে। আর ইন্ট্রোডাকশন টু জাভা প্রোগ্রামিং, এটা হলো মূলত জাভার জন্য রিকমেন্ডেড বই, বাট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই বইটাও আমি একটু টাচ করি, যেহেতু আমি জাভাও ক্লাস নেই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর, কিন্তু এটার সাথে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং একটু রিলেশন আছে। যখন আমরা সিস্টেম মডেলিং করব, সিস্টেম মডেলিং একটা ক্লাস ডায়াগ্রাম আছে, ক্লাসটা তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্ট, তাই না? এই জন্য এই ক্লাস ডায়াগ্রাম বা সিস্টেম মডেলিং যখন আমরা করতে যাব, ইউএমএল ডায়াগ্রাম যখন আমরা শিখবো, ক্লাস ডায়াগ্রামের প্রসঙ্গ যখন আসবে, তখন এই ড্যানিয়েলের এই বইটা খুব কাজে লাগবে। এখানে খুব চমৎকার ভাবে ক্লাস ডায়াগ্রামটাকে রিপ্রেজেন্ট করা আছে অবজেক্ট ওরিয়েন্টেড এর কনসেপ্ট থেকে। সেই জায়গায় আমরা এই বইটাও ফলো করব। এই জন্য এই হয়তো তোমাদের টেক্সট বুক আছে, যারা একটু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা যে কোনো সাবজেক্টই ডিপলি জানার চেষ্টা করছো বা আগ্রহ আছে, তাদের আসলে টেক্সট বইয়ের বিকল্প নেই। আমরা হয়তো ক্লাসে একটা পিপিটি স্লাইড দিয়ে হয়তো টিচার ক্লাস নেবে, এটা জাস্ট একটা ইনস্ট্রাকশন বা একদম কোর পয়েন্ট গুলো হয়তো দেওয়া হয় বা একটা হিন্টস দেওয়া হয়, তার উপর বেস করে তোমরা ডিটেইলস জানতে চাইলে আসলে বইয়ের ভিতর যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না। এই জন্য আমার যেটা সবার প্রতি থাকবে, রিকোয়েস্ট থাকবে, তোমরা অন্তত ক্লাস শেষে বইটা সাথে একটু মেলানোর চেষ্টা করবে, যে টপিকসটা বইতে কোথায় আছে একটু দেখি এটা। আর ফার্স্ট বইটা ফলো করব বেশি। হ্যাঁ, এটাই ম্যাক্সিমাম জায়গা সব কভার করবে, প্রথম বইটি রেফারেন্স বইটা, আর এই দুইটা বইতে বললাম টেস্টিং এর জন্য এই বইটা ফলো করতে পারো, রোজার স্পেসম্যানের যে বইটা 7th এডিশনের, আর হলো ইন্ট্রোডাকশন টু জাভা প্রোগ্রামিং, এটা হলো যখন ইউএমএল ডায়াগ্রাম নিয়ে আমাদের করবো, সিস্টেম মডেলিং যখন আমরা ডিসকাস করবো, তখন এই বইটা কাজে লাগবে। দেন আসি আমরা যে কোর্স থেকে যে টপিকস গুলো আছে সেগুলো তো এখানে দেওয়া আছে, এগুলো আমরা একটু কোর্স চলাকালীন সময় নিজেদের একটু মিলিয়ে দেখবো যে সবগুলো টপিকস আমরা আসলে টাচ করতে পেরেছি কিনা, কোনো টপিকস মিস গেল কিনা, তাহলে আমাকে একটু গাইড করো। যদি কোনো মিস করে থাকি তাহলে সেটাকে আমরা যেন আবার ধরতে পারি। আর মেইনলি প্রত্যেকটা কোর্সের তো আলাদা আলাদা এরকম আউটকাম আছে, আমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এরও 3টা আউটকাম আছে, এটাও তোমরা আইবি অ্যাক্রিডিটেটেড ডিপার্টমেন্ট, যেহেতু ওবিবিএস কারিকুলাম এখন চলছে, সেই জন্য আউটকামটা কি এটা আমাদের অলরেডি সবার জানা আছে, তবে এক একটা কোর্সের আউটকাম এক এক রকম। আর এই আউটকামটা আসলে কোর্সের শুরুতেই আমাদের জানা উচিত, তাহলে আমাদের একটা গোল থাকে, টার্গেট থাকে। আর কোনো কাজেরই যদি টার্গেট ঠিক না থাকে বা অবজেক্টিভ যদি না থাকে, তাহলে আসলে এই কাজটার ডেস্টিনেশন যদি জানা না থাকে, আমরা আসলে পরিপূর্ণভাবে যেটা অ্যাচিভ করার কথা সেটা আসলে করতে পারবো না। এটা হলো লক্ষ্যহীন ভাবে ছোটা আর লক্ষ্য নিয়ে ছোটা, দুটার ভিতরে অনেক পার্থক্য আছে, তাই না? এই জন্য আমরা এই সাবজেক্ট থেকে কি আসলে আউটকাম পেতে পারি, এটা কোর্সের শুরুতেই আমাদের জানা উচিত। প্রথমে যেটা বলছি এটা একেবারেই বেসিক লেভেলের কনসেপ্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সম্পর্কে যে খুঁটিনাটি গুলো আছে সেগুলো আমরা জানবো এবং সেগুলোকে আরেকজনের কাছে আমরা এক্সপ্লেইন করতে পারবো, এই ধরনের ক্যাপাবিলিটি আমাদের আসবে। টুটা খুব ভাইটাল, এটা হলো যে কোনো রিয়েল লাইফের প্রবলেম, আমাদের কাজ কি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ কি হবে, একটা প্রবলেম, যে কোনো সেক্টর থেকে আসুক না কেন, তার একটা প্রপার সলিউশন বের করা। আর এই প্রপার সলিউশন বের করার জন্য সেই প্রবলেমটাকে আগে ভালো করে বুঝতে হবে। যদি আমরা সেটাকে অ্যানালাইসিস না করতে পারি, যদি বুঝতে না পারি, তাহলে তার সলিউশন কিন্তু আমরা বের করতে পারবো না। এই জন্য এই সাবজেক্টের মধ্য দিয়ে আমরা যেটা চেষ্টা করব, এই ক্যাপাবিলিটিটা আমাদের আসবে, যেগুলো রিয়েল লাইফের প্রবলেম সেটাকে অ্যানালাইসিস করার ক্যাপাবিলিটি আসবে, এবং তার অ্যানালাইসিস করে সেখান থেকে আমরা প্রপার একটা সলিউশন যাতে বের করতে পারি,
সেই ক্যাপাবিলিটি আসবে, এবং এই সলিউশনটা বের করার জন্য আমাদের বিভিন্ন রিকোয়ারমেন্ট ইঞ্জিনিয়ারিং এর প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে, সেগুলো আমরা করতে পারবো। এবং কোন প্রবলেম এর জন্য কোন টাইপের এসডিএলসি মডেল আমরা ফলো করবো, এসডিএলসি মডেল মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট সাইকেল, যেটাকে আমরা বলছি, এটা পরবর্তীতে চ্যাপ্টার 2 তে আমরা দেখবো। সেই প্রবলেমের নেচারটাকে আবিষ্কার করার পরে অ্যানালাইসিস করে কোন এসডিএলসি মডেলটা কোন ধরনের প্রবলেম সলিউশনের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট হবে, আমার হিউম্যান রিসোর্স, আমার বাজেট, আমার যে টাইম, এগুলোর উপর অ্যানালাইসিস করে আমাকে বের করতে হবে। এই ধরনের অ্যানালাইসিস করার ক্যাপাবিলিটি একটা প্রবলেমের নেচার থেকে আমরা এটা করতে পারবো, এই ক্যাপাবিলিটিটা আমরা অ্যাচিভ করতে পারবো CO2 টাইপের। আর CO3 মানে অ্যানালাইসিস করে আসলে কাজ কি, কাজ হলো একটা প্রপার সলিউশনের বা একটা গুড কোয়ালিটি একটা সফটওয়্যার আসলে ডেলিভারি করা। এই জন্য ইন্ডাস্ট্রিয়াল স্ট্রেংথ সফটওয়্যার আমরা এই কারণে বলছি, আমরা যেটা ফার্স্ট ইয়ারে সিতে বা সেকেন্ড ইয়ারে এসে বা ফার্স্ট ইয়ারে শেষের দিকে এসে যখন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করছি, ডাটা স্ট্রাকচার করছি, এই যে বিভিন্ন যে টেকনিক্যাল সাবজেক্ট গুলো, কোর সাবজেক্ট গুলো, সফটওয়্যার কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং আমরা পড়ছি, এগুলো আসলে কোনো ইন্ডাস্ট্রিয়াল স্ট্রেন্থ সফটওয়্যার তৈরি করার যে প্রসেস, সেগুলোর সাথে ওই সাবজেক্ট গুলোতে আসলে তেমন কোনো দিক নির্দেশনা থাকে না। ওই সাবজেক্ট গুলোতে আমরা শুধুমাত্র শিখি হলো আমাদের, একটা এক্সাম্পল দেই, যেমন ধরো সিটা একটা কি ল্যাঙ্গুয়েজ, তাই না, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি বলি তাহলে জাভা, C++, C#, পাইথন, প্রত্যেকটাই কিন্তু এক একটা ল্যাঙ্গুয়েজ। তার মানে এরকম ধরো ল্যাঙ্গুয়েজ কাকে আমরা বলছি, একটা ভাষা প্রকাশ করার মাধ্যম, তাকে আমরা বলছি ল্যাঙ্গুয়েজ। যেমন ধরো বাংলা ল্যাঙ্গুয়েজ যদি বলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি বলি, তারপরে ধরো আরবি ল্যাঙ্গুয়েজ যদি বলি, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ যদি বলি, তার মানে প্রত্যেকটা এরকম ল্যাঙ্গুয়েজের আলাদা আলাদা কি আছে, কিছু সিনট্যাক্স আছে, কিছু সিমেন্টিক্স আছে। এইটা হলো এক একটা ল্যাঙ্গুয়েজের রুলস, বা এই একে বলা হয় গ্রামার। এই গ্রামার গুলো কিন্তু আলাদা আলাদা, বাংলায় একরকম, ইংলিশে একরকম, আরবি যদি পড়ি তাহলে সেটা একরকম। তার মানে আমরা যে ভাষাটাই জানি না কেন, সেই ভাষার জন্য আলাদা, ওই ল্যাঙ্গুয়েজের জন্য কিছু সিনট্যাক্স আমাকে ফলো করতে হয়। তার মানে তারপরে জাভা, পাইথন, C# এগুলো এরকম এক একটা আলাদা সেপারেট সেপারেট ল্যাঙ্গুয়েজ। তার মানে আমার ল্যাঙ্গুয়েজ ভালো জানা আছে, এটা ঠিক, কিন্তু আমার ভিতরের কোনো কি নেই, ভাব ভালোবাসা নেই। তাহলে কি আমি কথা বলতে পারবো কারোর সাথে? না স্যার। তার মানে আমি ভালো কথা বলতে পারবো কিন্তু কমিউনিকেশনটা ঠিকভাবে হবে না, বা তার না, সাথে কথাই আসবে না তোমার মাথার ভিতর থেকে। তোমার ভিতরে যদি কোনো কি না থাকে, ইনফরমেশন না ইমোশন থাকে, ইমোশন তথ্য স্যার, না ইমোশন, থাকে, হ্যাঁ কোনো ইনফরমেশন। যদি স্বপ্ন না থাকে, তাহলে তোমার মুখ দিয়ে তো কিছু বের হবেই না। ঠিক আছে, তার মানে তুমি ভালো ইংলিশ গ্রামার জানো, ভালো বাংলা ব্যাকরণ জানো, কিন্তু তোমার কোনো স্বপ্ন নেই, তোমার কোনো ফিলিংস নেই, তোমার কোনো ভিশন নেই স্যার। অ্যানালাইসিস নেই, তাহলে তুমি কিন্তু কোনো কথাই বলতে পারবে না, কোনো কিছুই লিখতে পারবে না। তার মানে তোমার গ্রামার বা তোমার ল্যাঙ্গুয়েজ তোমার কোনো কাজে আসছে না। তাই ল্যাঙ্গুয়েজ কখন কাজে আসবে? গ্রামার পরিশীলিত ভাষায় আমি কথা বলবো, তার মানে আমার ভিতরে অনেক কথা আছে, সেই কথাটাকে আরেকজনের কাছে হুবহু বোধগম্য করে প্রকাশ করতে যদি চাই, তাহলে আমাকে একটা প্রপার ল্যাঙ্গুয়েজের মধ্যে দিয়ে যেতে হবে। যদি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তার মানে আমি যদি আমেরিকার একজন লোকের সাথে আমার নিজের যে স্বপ্ন, আমার যে অ্যাম্বিশন, সেটা যদি আমি প্রকাশ করতে চাই, তাহলে ইংলিশে আমি যদি তার সাথে সেই গ্রামার মেনে যদি আমি তার কাছে রিপ্রেজেন্ট করি, তাহলে সে বুঝতে পারবে যে আমি আসলে এই জিনিসটা তাকে বোঝাতে চেয়েছি। তার মানে গ্রামারের কাজ বা ল্যাঙ্গুয়েজের কাজ হলো বোধের অর্থপূর্ণতা। তার মানে আমার ভিতর যে বোধ বা চিন্তা ভাবনা আছে, তার একটা অর্থপূর্ণতা দিয়ে আরেকজনের কাছে প্রকাশ করা। এখানে আমরা প্রোগ্রামিং এর ক্ষেত্রেও তাই আমরা দেখব। তার মানে প্রবলেমটা আইডেন্টিফাই করা এবং প্রবলেমটাকে অ্যানালাইসিস করে সলিউশন বের করা একটা জিনিস, আর সেটাকে কোডিং করা, একটা ল্যাঙ্গুয়েজে সেটাকে রিপ্রেজেন্ট করা, সেটা কিন্তু আলাদা আর একটা জিনিস। তাহলে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ ফোকাস কোথায়?
সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ফোকাস হলো এরকম ক্রিটিক্যাল থিংকিং ক্যাপাবিলিটি বের করা এবং যে কোনো প্রবলেমের আগে একটা প্রপোজ সলিউশনে নিয়ে আসা। তারপরের কাজ হবে হলো ওই প্রবলেমের নেচার অনুসারে আমি কোন ল্যাঙ্গুয়েজে সেটাকে প্রকাশ করব, সেটা সিতে যাব, জাভায় যাব, পাইথনে যাব নাকি সি শার্পে যাব, সেটা প্রোগ্রামার লেভেলে যারা কাজ করবে প্রবলেমের নেচার ধরে সে তখন এটাকে কি করতে পারবে, কোনটা তার জন্য সুবিধা হবে সে সেটা অ্যানালাইসিস করে বের করে নেবে যে আমি সিতে আমার জন্য ভালো, আমার এটা ভালো এক্সপেরিয়েন্স আছে, আমি ভালো কমিউনিকেট করতে পারবো ইংলিশে, আমি ইংলিশে কথা বলবো, আমি ভালো পারবো বাংলায়, বাংলায় বলবো, আমি আরবি ভালো পারি, আমি আরবিতে করবো। তার মানে ল্যাঙ্গুয়েজ সিলেকশন এটা আসলে ভাইটাল কোনো বিষয় না। এই জন্যই বলছি আমরা ল্যাঙ্গুয়েজ অনেক কিছুই শিখছি, সি শিখছি, জাভা শিখছি বা পাইথন শিখছি, কেউ কেউ পিএইচপি শিখছি, বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন আমার জানা আছে, বাট এই ল্যাঙ্গুয়েজটাকে এখন আমাকে কাজে লাগাতে হবে। কাজে লাগানোর জন্য যেটা দরকার তাহলে ভিতরে সেরকম ভাব থাকতে হবে, বোধ থাকতে হবে, ফিলিংস থাকতে হবে, প্রেম ভালোবাসা থাকতে হবে, তাহলেই তুমি আরেকজনের কাছে কি করতে পারবা, সেই গল্প করতে পারবা, ভালোবাসার গল্প আরেকজনকে শোনাতে পারবা। কিন্তু ভিতরে যদি সেটা নাই থাকে তাহলে মুখ গোমরা করে তার কাছে যে বসে থাকবা, পরে দুইজনেরই দেখবা যার ভালো লাগছে না দুইজনেই দুই পাশ থেকে উঠে হাঁটা শুরু করে দিয়েছ। তার মানে যাই কিছু আমরা করতে যাই প্রথম জিনিস হলো আমাদের রিয়াল লাইফ সম্পর্কে ভালো ধারণা থাকা এবং রিয়াল লাইফের যে কোনো চ্যালেঞ্জ, যে কোনো প্রবলেম সেটাকে ক্রিটিক্যালি অ্যানালাইসিস করে তার ভালো দিক খারাপ দিক সেটাকে বের করার যার যত বেশি ক্যাপাবিলিটি থাকবে সে শত শার্প, সে শত ব্রিলিয়ান্ট, সে তত আসলে ইন্টেলেকচুয়াল হিসেবে পরিচিত। ঠিক আছে, তার মানে জন্মগতভাবে আমাদের যে মেধা থাকে সেই মেধার আসলে তেমন কোনো ভ্যালু নেই। সেই মেধা দিয়ে পারিপার্শ্বিক তার চারপাশের পরিগণ্ডি বা ইনফরমেশন যার যত বেশি কি করা আছে ভিতরে, তাহলে ব্রেইন বা ব্রিলিয়ান্সি এখন কিভাবে নির্ধারণ করে, যার মাথার সাইজ বড় সেই কি বেশি ব্রিলিয়ান্ট, নাকি মাথা ছোট কিন্তু তার ভিতরে ইনফরমেশনে ভরা, নলেজে ভরা, কে বেশি ব্রিলিয়ান্ট? তাহলে বলো। ইনফরমেশন যার কাছে বেশি থাকবে সেই হ্যাঁ, তার মানে তার ভিতরে ব্রিলিয়ান্সির ইনফরমেশন মাত্রা বেশি, কি? সেই তাহলে আমরা ব্রিলিয়ান্ট। বলি না এই ছেলেটা খুব ব্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্ট কি জন্মগতভাবে আসে নাকি পারিপার্শ্বিকতা থেকে আসে? পারিপার্শ্বিকতা থেকে আসে। পারিপার্শ্বিকতা। তার মানে যার পারিপার্শ্বিকতা যত ব্যাপক, যে যত বেশি বিচরণ করেছে বেশি কিছুর মধ্যে, তার মানে তার মেধা তত বেশি ইনফরমেশন আছে, তত বেশি তথ্য আছে। এই জন্য সে যে কোনো জিনিস জিজ্ঞাসা করলেই কি করতে পারে, হুট করে বলে ফেলতে পারে। যে কোনো জিনিসের সম্পর্কে সে তার এক্সপিরিয়েন্স ব্যক্ত করতে পারে। তার মানে বোঝা যায় যে ছেলেটা অনেক কিছু জানে। কিন্তু জানাটা কিভাবে, খালি মুখস্থ করছে না, দেখবা যে কোনো না কোনো ভাবে যে উপন্যাস পড়ছে, সে হয়তো সিনেমা বেশি দেখছে, সে হয়তো মানুষের সাথে বেশি মিশছে, বেশি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি বেশি করছে, বিভিন্ন মাধ্যমে এরকম ইনফরমেশন কি হয় আমাদের কাছে আসতে থাকে। এই জন্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমরা যেটা বলছি, এই বাস্তব জ্ঞান, আমি বলি আবারও ভারতের বলি, যার প্রোগ্রামিং নলেজ খুব ভালো সে যে ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারবে একেবারেই ভুল কথা। সব ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারই পক্ষে হওয়া সম্ভব যার বাস্তব জগতের জ্ঞান যত বেশি। তার মানে প্রবলেম চ্যালেঞ্জ যাই আসুক না কেন সেটাকে নেচারটাকে ধরতে পারা এবং সেই নেচারটাকে ধরে তাকে অ্যানালাইসিস করে তার ভালো মন্দ দিক নির্দেশনা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যার যত বেশি সে তত ভালো একটা প্রজেক্টকে লিড করতে পারবে, একটা প্রজেক্টকে ড্রাইভ করতে পারবে, তার একটা প্রপার সলিউশন সে নিয়ে আসতে পারবে। আর প্রোগ্রামার লেভেলে যারা কাজ করবে তারা অনেকটা কর্মী লেভেলের, ঠিক আছে, তাদেরকে সে ড্রাইভ করতে পারবে। তার মানে তার একটা লিডিং ক্যাপাবিলিটি তার থাকতে হবে। তার মানে লিডিং ক্যাপাবিলিটি, পরিবেশ পরিস্থিতি প্রবলেম বোঝার ক্যাপাবিলিটি, সাধারণ জ্ঞান যাকে বলা হয়, কমন সেন্স যাকে বলা হয়, এই জাতীয় যত বেশি যার মধ্যে থাকবে সে তত বেশি আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই ফিল্ডে তার ভালো করার ক্ষমতা তত বেশি। তার মানে আমার ভিতরে ভাব থাকলে, ফিলিংস থাকলে যে কোনো ভাষায় সেটাকে কি করতে পারবো, এক্সপ্লেইন করতে পারবো। তারপরে তার মানে একজন আর্কিটেক্টের কথা বলি, একটা 20 তলা বিল্ডিং এর ডিজাইন যদি সুন্দরভাবে করতে পারে তাহলে রাজমিস্ত্রিদের দিয়ে দিলেই সে কিন্তু 20 তলা বিল্ডিং হুবহু করে তুলে ফেলতে পারে। আমরা দেখি যে আসলে বিল্ডিং বানালো রাজমিস্ত্রি, কিন্তু রাজমিস্ত্রি কি ওখানে কোনো ব্রেন খাটায় না,
সে একটা ফ্লোর প্ল্যান দেওয়া থাকে, ফ্লোর প্ল্যান দেখে দেখে জাস্ট ইট সিমেন্ট রড বালি খালি কি করা হয়, একটার সাথে আরেকটার কানেক্টিভিটি, কতটুকু রড যাবে কতটুকু সিমেন্ট যাবে, এগুলো সব আগের থেকে হিসাব করে দেয় ইঞ্জিনিয়ার, তাই না? ডিজাইনের সাথে সেটা সামঞ্জস্য রেখে সে এটা ক্যালকুলেট করে দেয়। রাজমিস্ত্রি শুধুমাত্র এগুলোর কম্বিনেশন করে বিল্ডিংটাকে দাঁড় করিয়ে ফেলে। তার মানে প্রোগ্রামিং জগতেও আমাদের আসলে এরকমই, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও মেইন কাজ একটা প্রবলেমের সলিউশন বের করা, অ্যানালাইসিস করা, ডিজাইন করা, এটা হলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ। আর প্রোগ্রামিং লেভেলে যারা থাকবে, ডেভেলপমেন্ট লেভেলে যারা থাকবে, তাদের কাজ অনেকটা এরকম কিসের মতো বলতো, রাজমিস্ত্রির মতো। ঠিক আছে, বাট রাজমিস্ত্রিকেও অনেক প্রফেশনাল রাজমিস্ত্রি কিন্তু ইঞ্জিনিয়ারের কাজ কি করে ফেলতে পারে, তাই না? ডিজাইন করতে করতে এক্সপেরিয়েন্স হয়ে গেলে সেটা, এই জন্য কেউ কারোর থেকে কম না আসলে। ঠিক আছে, কাউকে হেও করা না, আমরা জাস্ট কাজের এক্সাম্পল দিতে যে বোঝার সুবিধার্থে আমরা এরকম ক্লাসিফাই করে আসলে বুঝছি। কোনো প্রফেশন বা কোনো কাজকে আমরা অবজ্ঞা করছি না বা ছোট করছি না। ওকে, তার মানে আমাদের এই কোর্সটাকে পড়তে গেলে এই যে বেসিক কনসেপ্ট যেটা বললাম, আমরা এই 3 ধরনের আউটকাম আমরা এখান থেকে বের করে নিয়ে আসবো, এবং এটা আমাদের লক্ষ্য থাকবে, অবজেক্টিভ থাকবে, এটা আমাদের টার্গেট থাকবে। at the end of this course we will be able to achieve these 3 types of quality বা ability। এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা আসলে 3টা অ্যাবিলিটি অ্যাচিভ করতে পারছি কিনা। দেন এগুলোর সাথে তোমার থাকে হলো, আমরা যে পিওর সাথে অনেক সময় রিলেট করি, এটাও মনে হয় তোমাদের জানা আছে। তারপর একটু আমি দেখাই যে আমরা এই কোর্সে 3টে স্যার আমার একটা ছোট্ট কোশ্চেন ছিল। হ্যাঁ বলো স্যার, কোশ্চেনটা হচ্ছে যদি মানে এক লাইনে বলি যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, এই তিনটার মধ্যে স্যার মানে পার্থক্যটা কোথায়? হ্যাঁ, এটা আমাদের এই লেকচারে আছে, তুমি যে কোশ্চেন করছো, আমরা যখন এটা আরো ইয়েতে যাব, ডিপ লেভেলে যাব, লেকচারের মধ্যে ঢুকবো, তুমি আর একদম হুবহু এই কোশ্চেনেরই অ্যানসার দেওয়া আছে। ঠিক আছে। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং যেটা আমরা পড়ছি, এটার নাম যদি শুধু কম্পিউটার সায়েন্স হতো তাহলে কি হতো, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং হতে কি হয়েছে, এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সাথে কি পার্থক্য। ঠিক আছে, একটা ডায়াগ্রাম দিয়ে দেখবা ইয়াতে, যেটা চ্যাপ্টার 1 এর নামে যে স্লাইডটা আছে না, ওই স্লাইডের মধ্যেই আমরা যখন স্লাইডে যাব, আজকে হয়তো হবে না, একটু পরের দিকে আছে কন্টেন্ট, আমরা আস্তে আস্তে এগুলো সব পরিষ্কার হবে। হ্যাঁ, তাহলে আজকে না বললাম অ্যানসারটা, ক্লাসে যে আমরা ডিসকাস করব। ঠিক আছে, জি স্যার। ওকে, তাহলে আমরা এই কোর্স থেকে বলছিলাম 3টা পিও কে টাচ করব, পিও 3, তারপরে পিও 4 এবং পিও 10। পিও 3টা মূলত তোমার হলো ফান্ডামেন্টাল নলেজ লেভেলের, অ্যাপ্লাই লেভেলের, অ্যাপ্লিকেশন লেভেলের যে নলেজ গুলো আছে সেগুলো আমরা পিও 3 থেকে, পিও 3 তে মানে প্রোগ্রাম আউটকাম 3 এর মধ্যে থেকে সেই কম্পিটেন্সি গুলো আমাদের মধ্যে আসে। আর পিও 4 হলো ইনভেস্টিগেশন বা অ্যানালাইসিস টাইপের, যেটা আমরা CO2 দিয়ে আমরা অ্যাচিভ করব বলছিলাম, যে রিয়েল লাইফের যে কোনো প্রবলেমকে সেটা আমরা ইনভেস্টিগেট করতে পারবো, অ্যানালাইসিস করতে পারবো, তার প্রপার সলিউশন নিয়ে আসতে পারবো, কোন ধরনের SDLC মডেল সেখানে অ্যাপ্লাই করতে হবে, কোন ধরনের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস বা ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করতে হবে, এটা অ্যানালাইসিস করে আমরা সেটা বের করব, এই ক্যাপাবিলিটি আমাদের আসবে। তার মানে যে কোনো প্রবলেম দেখে আমরা ভয় পাবো না, যে কোনো প্রবলেম আসলে সেটাকে অ্যানালাইসিস করে তার একটা প্রপার সলিউশনে নিয়ে আসার চেষ্টা করব, এই ধরনের ক্যাপাবিলিটি আমাদের আসবে। আর এটা হলো পিও 10, এটাকে আমরা বলছি মূলত টিম ওয়ার্ক। ঠিক আছে, টিম ওয়ার্ক, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা প্রজেক্ট যেটাই আমরা রান করি না কেন, একজনের পক্ষে আসলে হয় না, একটু বড় ধরনের কাজ থাকে। এই জন্য বিভিন্ন স্কিল পার্সনদের নিয়ে, কেউ হয়তো ডিজাইনার, কেউ প্রোগ্রামার, কেউ ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, কেউ সিস্টেম অ্যানালিস্ট, যদি ওয়েব বেসড হয় কারণ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হতে হয়। ঠিক আছে, এরকম বিভিন্ন ধরনের যে কোয়ালিটি সম্পন্ন লোক থাকে, কারো শুধু সফটওয়্যার বানালাম কিন্তু বাজারে নিয়ে যেতে পারলাম না, তার মার্কেটিং এর লোক লাগবে, ভালো ফাইন্যান্স করতে পারে, বা হিসাব নিকাশ করতে পারে, কস্ট মিনিমাইজ করতে পারে, এরকমের লোক লাগবে। তার মানে সব ধরনের দেখো কোয়ালিটি কিন্তু একটা প্রজেক্ট ম্যানেজ করতে গেলে তোমার দরকার হচ্ছে, এই জন্য একটা টিম ওয়ার্ক তোমার এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মধ্য দিয়ে খুব ইম্পর্টেন্ট। এটাও আমরা, তার মানে 10 জন লোককে, 10 জায়গার, 10 মতের, 10 রকমের মানুষকে একসাথে নিয়ে কাজ করার যে ক্যাপাবিলিটি, সেটাও আমরা অ্যাচিভ করতে পারবো একটা ইন্ডাস্ট্রিয়াল স্ট্রেংথ সফটওয়্যার ডিজাইন করার মধ্য দিয়ে, সেটার সলিউশন বের করার মধ্য দিয়ে, এবং সেটাকে প্রপার ওয়েতে কোয়ালিটি অ্যাসিওর করে
প্রপার ডকুমেন্টেশন করে বাজারজাত যদি আমরা করতে চাই, তাহলে আমাদের টিম ওয়ার্কের বিকল্প থাকে না। এই টিম ওয়ার্কটাও আমরা এই জন্য এই CO3 এর মধ্য দিয়ে আমরা অ্যাচিভ করতে পারবো, এটা আমাদের বিশ্বাস। তবে আমরা আসলে যে 12টা পিও আছে এটা তোমাদের জানা আছে। টোটাল বিএসসি প্রোগ্রাম যখন আমরা কমপ্লিট করবো, আমরা আশা করি কম্পিউটার সায়েন্সের all graduate will be able to achieve this 12 program outcome or competency। তার মানে আমরা বলছি একবিংশ শতাব্দীর গ্রাজুয়েটদের এই কম্পিটেন্সি গুলো থাকতে হবে। তাদের নলেজ থাকতে হবে, তাদের অ্যানালাইসিস করার ক্ষমতা থাকতে হবে, তাদের ইনভেস্টিগেট করার ক্ষমতা থাকতে হবে, লাইফ লং লার্নিং থাকতে হবে, টিম ওয়ার্ক, বাজেটিং করার, ঠিক আছে, তারপরে তোমার প্ল্যান করা, এই টাইপের ক্যাপাবিলিটি থাকতে হবে। তারপরে তোমার নতুন নতুন যে টুলস টেকনিক আসছে সেগুলোকে ব্যবহার করার তোমার কোয়ালিটি থাকতে হবে। তার মানে আমি ধরো শুধুমাত্র আজকে যা শিখলাম এর উপর বেস করে যদি থাকি, তাহলে কম্পিউটার ইঞ্জিনিয়ারের গ্রাজুয়েটদের কিন্তু আর চলতে পারবে না। তার মানে আমরা আসলে একাডেমিক ক্ষেত্রে যা পড়ছি এটা হলো শিখার ওয়েটা জানছি আমরা শুধুমাত্র, কিন্তু আমাদেরকে প্রতিদিনই নতুন নতুন কন্টেন্ট, নতুন নতুন টুলস টেকনিক এটা আমাদের শিখতে হয়। এখানে দুইটা কম্পিটেন্সি চলে আসে, এই কারণে লাইফ লং লার্নার প্লাস হচ্ছে হলো টুলস টেকনিক যেগুলো আসছে নতুন নতুন সেগুলো। এই টোটাল কম্পিটেন্সি গুলো আমাদের অ্যাচিভ হবে, তাহলে আমরা বিশ্ব যে বাজার সেখানে আমরা আসলে কম্পিট করতে পারবো, কম্পিট করে নিজের জায়গাটা আসলে কি করতে পারবো, অ্যাচিভ করতে পারবো। এইভাবে আসলে তোমাদের এই প্রোগ্রামটাকে ডিজাইন করা, আর এই টোটাল যে কোয়ালিটি সেটাকে অ্যাচিভ করার জন্য আমরা যে সাবজেক্ট গুলো অফার করেছি, যে কারিকুলাম গুলো ডিজাইন করেছি, এক একটা সাবজেক্ট থেকে এরকম এক এক ধরনের আউটকামটা তোমরা বের করবো। তার মানে টোটাল সেমিস্টার শেষে আমরা যদি হিসাব করি, তাহলে আমরা পাবো যে যদি আমরা কেউ ফাঁকি ঝুঁকি না দেই, যদি আমরা নিজেদের প্রতি অনেস্ট থাকি, তাহলে অবশ্যই আমরা এই 12টা পিও আমরা আসলে অ্যাচিভ করতে পারবো। এটা অনেক গবেষণা করে এটা বের করা হয়েছে। যারা কারিকুলাম স্পেশালিস্ট, যারা সিলেবাস স্পেশালিস্ট বা ওপি স্পেশালিস্ট, তাদের বিভিন্ন কনসার্ন নিয়ে, এই জন্য অনেক রিস আমাদের গ্রিন ইউনিভার্সিটির যে সিলেবাস বা কারিকুলাম বা যে পদ্ধতি, এটা আমি মনে করি অনেক রিস। তো এই ছিল আমাদের মোটামুটি আউটকাম বেসড এডুকেশন রিলেটেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট থেকে আমরা আসলে কি অ্যাচিভ করতে যাচ্ছি, ডেস্টিনেশনটা কি আমাদের এটা আসলে জানা থাকা দরকার। তাহলে আমরা রাস্তাটা সঠিকভাবে যাচ্ছি কিনা নিজেরাই নিজেকে আসলে কি করতে পারবো, কোশ্চেন করে সেটা পরিষ্কার জেনে নিতে পারবো। মাঝে মাঝে যদি আমরা ভুল ট্র্যাকে যাই, তাহলে আমরা ফিরে আসার চেষ্টা করব। হ্যাঁ, যে 3টা জায়গা থেকে কিন্তু আমরা চলে যাচ্ছি, সব করা যাবে না একটা সাবজেক্ট দিয়ে, স্পেসিফিক, এই জন্য স্পেসিফিক ওয়েতে আমাদের আগাতে হবে। একটা সাবজেক্ট দিয়ে যদি 12টা আমরা যদি করতে চাই তাহলে ভুল, তাহলে তার কোনো সাবজেক্ট করার দরকার নেই। তাহলে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট দিয়ে কোনটুক চাচ্ছি সেইটুক পাচ্ছি কিনা, এটা আমাকে বারবার কি করতে হবে, এই সাবজেক্টের মধ্যে নিজেকে কোশ্চেন করে করে সেই জায়গায় রাখতে হবে। তো আমরা একটু কন্টেন্ট যাব। হ্যাঁ, বলতে চাচ্ছ? জি স্যার। হ্যাঁ বলো। আমরা যে একটা সফটওয়্যার তৈরি করব, সফটওয়্যার তৈরি করার ক্ষেত্রে স্যার সবচেয়ে কোন ল্যাঙ্গুয়েজটা মানে আমাদের সবচেয়ে বেটার হয় স্যার? ওই যে বললাম, এটা হলো আমার উপর পাইথন নাকি নির্ভর জাভা? করে। আমি যদি হই কি বলে ফ্যামিলিয়ার হই, যেমন আমার মাদার ল্যাঙ্গুয়েজ বাংলায়, আমি বাংলায় ভালো বোঝাতে পারবো, ভালো রিপ্রেজেন্ট করতে পারবো, ইটস বেটার। ঠিক আমি আছে, যেটা ভালো বুঝি। ইয়েস, ঠিক আছে। তার মানে তুমি বেছে নিলা পাইথন, কিন্তু পাইথনের সম্পর্কে তুমি ফ্যামিলিয়ার না, তাহলে তুমি কি করতে পারবা না ভালো করে। তার মানে আগে পাইথন তোমাকে শিখতে হবে ভালো করে। যদি তোমার কনফিডেন্স থাকে না, আমি এই দিয়ে আমি সব কথা কি করতে পারবো, সব ভাব প্রকাশ করতে পারবো, দেন তোমার জন্য পাইথন পারফেক্ট। তুমি যদি মনে করো না আমি এটার চাইতে কি করব, আমি আমার বাংলা ভাষাই ভালো জানি, এটা দিয়ে আমি কি করব, আমি সবকিছু প্রকাশ করব, তাহলে সি হয়তো তোমার ভালো জানা আছে, সি দিয়ে করো। হ্যাঁ, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, সি তে অনেক তোমার কোডিং করতে হবে। এই যে বললাম, জানা পথ কি করা, ঘুরে আসাও ভালো, তাই না? অজানা পথে না যে জানা পথ ঘুরে আসাও ভালো, সেটাও তার কাছে কমফোর্ট মনে হয়। তার মানে এটা তোমার হলো এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করবে। তারপর প্রয়োজনের তাগিদে আমরা তো কোনো জায়গায় থেমে থাকি না। যদি মনে হয় যে আমাকে পাইথনে করতেই হবে একটা জায়গায়, যেটা অনেক বড় প্রজেক্ট, যেটা সি দিয়ে করতে গেলে কয়েক বছর লেগে যাবে, কিন্তু পাইথনে করলে হয়তো আমি কি করতে পারবো,
অল্প কিছু অল্প সময়ে করতে, তাহলে আমাকে এই সময় বাঁচানোর জন্য আমি পাইথনটা শিখবো, শিখে পাইথনে সেটা করবো। সেজন্য আমরা বলছি টিচিং লার্নিং এনভায়রনমেন্ট এরকম, আমরা আসলে কোনো কিছু যেটা শিখছি এই দিয়েই যে আমার সারা জীবন চলবো বিষয়টা তা না। এটা কোনোটাই হয়তো কাজে লাগবে না, যা শিখছি কিছুই কাজে লাগবে না, বাট শুধু কাজে লাগবে কোনটা, কাজে লাগবে হলো শিখার ওয়েটা, কিভাবে আমরা শিখতে পারি, নতুন জিনিস আসলেও কিভাবে আমরা নিজে নিজে সেলফ লার্নিং যাকে বলা হয় কিভাবে তার শিখতে পারি। আরেকটা জিনিস কি দেখলাম, তার বিভিন্ন আইটি ট্রেনিং সেন্টার গুলোতে তারা জাভা স্ক্রিপ্ট ব্যবহার করে বেশি সফটওয়্যার তৈরি করার ক্ষেত্রে। জাভাস্ক্রিপ্ট এই হচ্ছে বিশেষ মানে করে তোমার তাদের খুব ইম্পর্টেন্ট ইয়ের সাথে যারা ওয়েব রিলেটেড যেসব কাজগুলো করা হয়, ঠিক আছে, সবগুলোর সাথে জাভাস্ক্রিপ্ট। পাইথন দিয়ে যদি অল্প সময়ের মধ্যে একটা সফটওয়্যার তৈরি করা যায় তাহলে এই জন্য জাভা আর জাভা স্ক্রিপ্ট কিন্তু আলাদা, বুঝতে পারছো? হ্যাঁ, জাভা স্ক্রিপ্ট আলাদা। জাভা স্ক্রিপ্ট এখন ধরো এখন যে ধরনের অ্যাপ্লিকেশন লেভেলের কাজ চলছে বা সফটওয়্যার কাজ চলছে তার সবগুলোর সাথে জাভা স্ক্রিপ্ট এখন ম্যান্ডেটরি হয়ে গেছে, যারা ওয়েব বেসড যেসব সফটওয়্যার যেগুলো করছে সবাই জাভা স্ক্রিপ্ট সিএসএস এগুলো ছাড়া আসলে চলতে পারে না। আর যাই হোক আমরা ওগুলোও দেখবো কোনটার জন্য কি রকমের আসলে ফ্যাসিলিটিজ আছে। আর এগুলো আসলে যে বললাম, যেমন একটা এক্সপিরিয়েন্সের কথা বলি, আমি যখন পিএইচডি করি, পিএইচডি তে ধরো মেইনলি কাজ করি আমি 2012-13 দিকে, 2012-13 দিকে যখন কাজ করি তখন আমি হলো ওই সময়কার লেটেস্ট, মূলত 9-10 থেকেই লেটেস্ট ওইটা ল্যাঙ্গুয়েজ, এটা সি শার্প, এটা খুব প্রচলন ওই সময়। ভিজুয়াল ডট নেট বা ভিজুয়াল বেসিক ছিল আগে, ভিজুয়াল বেসিকের পরবর্তীতে সবচেয়ে জনপ্রিয় একটা ইয়ে আসলো অ্যাপ্লিকেশন টাইপের ফন্টিংয়ে কাজ করার জন্য সি শার্পটা খুব ইম্পর্টেন্ট হয়ে। আমি পিএইচডি এর কাজটা সি শার্পে করলাম, কিন্তু ধরো একাডেমিক ভাবে যদি বলি, একাডেমিক ভাবে কিন্তু সি শার্পটা আমি শিখিনি। আমি শিখছি ওই সময় ধরো সি শিখছি, সি প্লাস প্লাস শিখছি, আমাদের জাভা শিখছি, 3টা ল্যাঙ্গুয়েজ শিখছি। ভিজুয়াল বেসিকেরও কিছুটা হায়ার লেভেলে কিছুটা শেখানো হয়েছে প্রজেক্ট ডেভেলপমেন্টের জন্য। কিন্তু যখন পিএইচডির কাজ করতে আসলাম তখন আমাকে কিন্তু বাধ্য হয়ে কি করতে হলো, সময় কমানোর জন্য, ভালো আউটপুট নিয়ে আসার জন্য সি শার্প শিখতে হলো। তখন কিন্তু আরেক কিন্তু ক্লাস করে শিখিনি, সেলফ লার্নিং, নিজে নিজে শিখছি, নিজে নিজে ইমপ্লিমেন্ট করছি, নিজে টোটাল পিএইচডি এর কাজ কমপ্লিট করলাম সি শার্প দিয়ে। এটা ধরো 2010 থেকে 12-13 মধ্যে কাজ করলাম। এখন ধরো কত সাল, 2020 সাল। এখন যদি আমি পিএইচডি তে ভর্তি হতাম তাহলে কি করতাম বলতো? সি শার্পের পরিবর্তে কোনটাকে বেছে নিতাম? পাইথন নিতাম। অথবা পাইথন স্যার। হ্যাঁ, নিঃসন্দেহে পাইথন বেছে নিতাম, তাই না? তার মানে এটাও আমাকে কি করতে হতো, এটাকে বলা হয় না আধুনিক সময়ের সাথে সাথে তোমাকে কি করা। সে তার মানে আমি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ যে জানে, অর্থাৎ সি জানলে পারে তার জন্য সি প্লাস প্লাস একাই সে শিখতে পারে, যদি সে সিটা ভালো করে শিখে। একটা ল্যাঙ্গুয়েজ তোমাকে ভালো করে কি করতে হবে, তার সব ধরনের সিনট্যাক্স, সিমেন্টিক্স, অ্যানালাইসিস এগুলো সব জানা থাকতে হবে, তাহলে তুমি যে কোনো ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্সটা তুমি ইজিলি ধরতে পারো। এই জন্য আমরা বলি যে কিভাবে নতুন টুলস, টেকনিক, মেথড যাই আসুক না কেন, আমাকে শেখার পদ্ধতিটা আগে জানতে হবে, কিভাবে আমি সেটাকে শিখতে পারি। তাহলে দেখবো যে পৃথিবীর সবকিছু যেটাই প্রতিদিনই নতুন নতুন জিনিস আসছে, কয়টা তুমি একাডেমিক সিলেবাসের মধ্যে ইনক্লুড করবা? সম্ভব? সম্ভব না। আমরা এই জন্য আপডেট করি 2-3 বছর পর পর, এটা ঠিক, তারপরেই তো আমরা সবকিছু ঢোকাতে পারি না। এই জন্য আসলে মূল ক্যাপাবিলিটি এখন যেটা এই একবিংশ শতাব্দীর আসলে টিচিং লার্নিং, এর জন্য আমরা বলি আসলে লেকচার বা ক্লাসে শেখার চাইতে স্টুডেন্টদের ক্যাপাবল করা উচিত, তারা যেন নিজে নিজে একা একা যেন শিখতে পারে বেশি, এই ওয়েতে নিয়ে যাওয়া। ওকে, এই জন্য দেখো একটা স্লাইড আমরা শেয়ার করছি, দেখতে দেখা যাচ্ছে কিনা, এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর প্রথম যেটা স্লাইড, চ্যাপ্টার 1। এটা অনেক বড় একটা স্লাইড, প্লাস 80+ স্লাইড এখানে আছে। 80+ স্লাইডের মধ্যে যেটা আমি চেষ্টা করছি, এটা সবগুলো চ্যাপ্টারের ফান্ডামেন্টাল যে কনসেপ্ট গুলো এখানে নিয়ে আসার চেষ্টা করছি। যে এটা একটু লং, কয়েকদিন মিলে আমরা এই ক্লাসটা করব, একটা ক্লাস এটা সম্ভব না এই স্লাইডটা। এবং আশা করি যে এই একটা চ্যাপ্টারের মধ্যে দিয়ে আমরা সবগুলো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে বেসিক কনসেপ্ট গুলো আছে সব চ্যাপ্টারে যা যা আছে ছড়ানো ছিটানো,
সব সম্পর্কে একটা বেসিক আইডিয়াটা আমরা এখান থেকে আসলে নিতে পারবো। তার মানে শুধু এই চ্যাপ্টারটাও যদি আমরা কমপ্লিট করি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ, অন্তত কি টার্ম গুলোর সাথে পরিচয়টা আমাদের হয়ে যাবে। এখানে দেখো একটা প্রথম স্লাইডটা একটু দেখাই আসি, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে একটা দেখো ওয়েব অ্যাড্রেস দেওয়া আছে। আমি মূলত স্লাইডটাকে এইখান থেকে কি করেছি, অ্যাডপ্ট করেছি। মানে ভদ্রলোক যিনি ছিলেন, এই যে ক্রিস্টি, এটা হাউ কি নাকি উচ্চারণ আমি বুঝছি না, ক্রিস্টি হাউ কি, এই লোকটা আসলে মূলত ছিল একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ঠিক আছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার মানে ইন্ডাস্ট্রিতে দীর্ঘ সময় কাজ করেছে। কাজ করে তারপরে সে একাডেমিক ইয়াতে সে হচ্ছে হলো এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে সে ক্লাস নেন। তো গুড কোয়ালিটির একজন টিচার এবং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স সহ বিভিন্ন তার ইয়া আছে, রিসার্চ আছে, সেগুলোকে অ্যাপ্লাই করে সে তার কন্টেন্ট গুলো ডেভেলপ করেছে। আমি তার হেল্প নিয়েছি, সব হুবহু তার কাছে আনিনি। তোমরা যদি হুবহু সেটা পেতে চাও তাহলে এই ওয়েবসাইটে ঢুকতে পারো। ওয়েবসাইটে ঢুকলে দেখবো অনেকগুলো লেকচারে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর এরকম স্লাইড দেওয়া আছে। আমি ওখান থেকে নিয়েছি। আর আমাদের যে বই যেটা বললাম রেফারেন্স বুক, সেই বইয়ের সাথে মিলিয়ে কিছু স্লাইড সংযোজন বিয়োজন করে এটা তৈরি করা। এই জন্য আমি ওনাকে অ্যাকনলেজ করছি, হাইলি অ্যাকনলেজ করছি। ওনার প্রতি আমরা আসলে কৃতজ্ঞ। এখন ওনার এই স্লাইডটা ওনার কাছ থেকেই নেওয়া। উনি যেভাবে আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর চ্যালেঞ্জ বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর সূচনা যেটা আসলে তিনি অ্যাপ্লাই করেছেন, একটা সিনারিওর মধ্যে দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন যে সফটওয়্যার ইন্ডাস্ট্রি গুলো আসলে কিভাবে চলছে, কোন অবস্থায় আছে, সেটা আরো স্ট্যাটিস্টিক্স সহ পরবর্তীতে আমরা দেখবো স্লাইডের পরবর্তী পাঠে। এই ক্ষেত্রে আমি যেটা করি আসলে, যেহেতু আমরা বলছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা আসলে ডিসকাশনের বিষয়, আইডিয়া আদান প্রদান করে বা অ্যানালাইসিস বা ডিসকাশন, এগুলো একসাথে একা না করে, একটা মাথা থেকে না করে, এটা টিম ওয়ার্কের মধ্যে দিয়ে যারা বিভিন্ন ফিল্ডে স্পেশালিস্ট, একটা সফটওয়্যার প্রজেক্টের জন্য যে ম্যান্ডেটরি কিছু কোয়ালিটি দরকার, যেমন সিস্টেম অ্যানালিস্ট দরকার, ডিজাইনার দরকার, প্রোগ্রামার দরকার, ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর, এই টাইপের মিনিমাম যে দরকার। তারপরে সফটওয়্যারটাকে মার্কেটিং নিয়ে যাওয়া, ভালো মার্কেটে যেন উপস্থাপন করতে পারে, তার ভালো দিকগুলোকে রিপ্রেজেন্ট করতে পারে, প্রমোট করতে পারে, এই ধরনের সবগুলোর সমন্বয় করেই আসলে আমাদের একটা সফটওয়্যার প্রজেক্টের টিম আসলে তৈরি করতে হয়। এই জন্য টোটাল কোর্স ব্যাপী আমরা যেটা খেয়াল করব যে টিম ওয়ার্কের প্রতি আমরা আসলে বেশি করে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। এই জন্য এই সিনারিওটা দিয়ে দেখো যেটা আমরা বোঝার চেষ্টা করব যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এক্সিস্টিং যে অবস্থায় আছে সেটা কতটুকু সিনারি থেকে আমরা বুঝতে পারি, যার যার অ্যানালাইসিসটা কেমন হয়। এই জন্য আমরা একটু কাজ করি, যেটা ব্রেকআউট রুমটাকে আমি একটু ওপেন করে দেব। তোমাদের এখানে 25 জন আছে, তো আমরা মোটামুটি 3টা গ্রুপ করি। 3টা গ্রুপ করে তোমরা এই স্লাইডটা তোমাদের গুগল ক্লাসরুমে দেওয়া আছে, সেখান থেকেও তোমরা ব্রেকআউট রুমে ওপেন করে নিতে পারো বা একটা স্ন্যাপশট নিয়ে নিতে পারো। এখান থেকে নিয়ে তোমরা যেটা করবে সেটা হলো এটার উপর তোমরা একটু ডিসকাস করে, অনেকগুলো পয়েন্ট আসতে পারে, সেখান থেকে সামারি করে একদম টোটাল সিনারিওটাকে আসলে কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে, মেইন থিমটা কি, এরকম 3টা পয়েন্ট তোমরা বেছে বের করবে। 3টা পয়েন্ট 3টা গ্রুপ থেকে 3জন কি করবে, ডিসকাস করবে। তার মানে 3টা গ্রুপের মধ্যে প্রথমেই একজন গ্রুপ লিডার তোমরা সিলেক্ট করে নিবে। সিলেক্ট করে তার দায়িত্ব থাকবে হলো পরবর্তীতে সে এই 3টা পয়েন্ট ডিসকাস করবে, অ্যানালাইসিস করবে। তোমরা এই 3টা পয়েন্ট একটা জায়গায় বা একটা পাওয়ার পয়েন্ট স্লাইডে লিখেও ফেলতে পারো, লিখে ফেলো, পরবর্তীতে শেয়ার করে সেটাকে প্রেজেন্ট করো বা অ্যানালাইসিস করো। এই জন্য তাহলে আমরা কাজটা কি করব, কাজটা করব হলো ব্রেকআউট রুমে যাব। এটা ম্যানুয়ালি সেট করব না, অটোমেটিক্যালি যে যার সাথে পড়ো সেখান থেকে একজন টিম লিডার সিলেক্ট করো। সিলেক্ট করে এটা নিয়ে তোমরা ওই 7 জন বা 8 জন যাই থাকো সেটা নিয়ে ডিসকাস করো। ডিসকাস করে 3টা পয়েন্ট সামারি করবা, পাওয়ার পয়েন্ট স্লাইডে সেটা লিখে ফেলবা। পরবর্তীতে 3টা গ্রুপ থেকে 3জন এরকম একটু প্রেজেন্ট করবা 2-3 মিনিটের মধ্যে, এটা অ্যানালাইসিস কি বুঝলা, তারপর আমি এটাকে সামারি করব। এটার জন্য তোমাদের টাইম দেবো হচ্ছে হলো প্রত্যেকটা গ্রুপে এরকম 10 মিনিট করে, মানে 10 মিনিট টোটাল, যেহেতু ব্রেকআউট রুমে 10 মিনিট পরে রুমটাকে ক্লোজ করে দেবো। 10 মিনিট পরে আমরা আর 2-3 মিনিট সেটা নিয়ে ডিসকাস করব।
বুঝতে পেরেছি প্রসেসটা? তাই এইটা দেখি আমরা, এটা আসলে না তোমাদের স্কিল যাচাইয়ের জন্য না, এটা আমরা চাচ্ছি যে আমরা আসলে একটা প্রবলেম, এটাও একটা প্রবলেম, একটা সিনারিও, রিয়েল লাইফ সিনারিও, সিনারিও থেকে কি প্রবলেমটাকে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছে সেটা আমরা কতটুকু ধরতে পেরেছি, বুঝতে পেরেছি, এবং যার মধ্য দিয়ে সফটওয়্যার ইন্ডাস্ট্রির সাথে এটাকে আমরা কতটুকু রিলেট করতে পারি। এটা আমাদের এক একজনের এক এক ধরনের পারসেপশন থাকতে পারে, এক এক ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ থাকতে পারে, সবারটাই আমরা কি করব, শোনার চেষ্টা করব, তারপর আসলে প্রকৃতি ও ঘটনাটা কি সেটা নিয়ে আমি ফাইনালি ডিসকাস করব। ওকে, তাহলে শুরু করি গেম। ওকে, 3টা রুম কমপ্লিট হয়ে গেছে, তাহলে 3টা রুমে তোমরা যাবা। প্রথমেই তাহলে একটা রুম প্রত্যেক গ্রুপে একজন করে নিবা, টিম লিডার সেট করে, তারপরে তোমরা শুরু করো। এটা শুনছে হচ্ছে প্রজেক্ট লিডার, কিন্তু সে শুনে তো কাস্টমারের মতন কাজ করে নাই, মানে সে ঠিক মতন বুঝে এই নাই। তোমাদের গ্রুপের টিম লিডার কি নাবিলা নাকি? জি স্যার। জি স্যার। জি স্যার, জি Good. স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা ডিসকাস করো, প্রপার ওয়েতেই হচ্ছে মনে হয়। এখানে দুইটা প্র্যাকটিস মানে হলো সবার মতামত থাকবে, গুরুত্ব দিবা, কিন্তু এখানে অনেকগুলো পয়েন্ট আসবে, 15-20টা পয়েন্ট আসবে, সেখান থেকে তুমি 2টা পয়েন্টকে কালেক্ট করবে। জি স্যার। ঠিক আছে, কন্টিনিউ আচ্ছা, প্লিজ। তারপর হচ্ছে সে তোর কাছে একটা কাস্টমার আসছে, তুই ডেভেলপার, এখন তোর কাছে হইতেছে কাস্টমার এক্সপ্লেন করছে কি এরকম একটা গাছ আছে, গাছের মধ্যে দড়ি দিয়ে তিনটে তিনটে হচ্ছে এই সিগন্যাল তোমাদের দিতে। গ্রুপের লিডার কে? আরাফাত লিডার। আরাফাত। জি আরাফাত। একদম। যে বুঝাইতেছে ওইটাই লিডার। হ্যাঁ, বুঝাইলে তো হবে না, লিডারের তো কালেক্ট করতে হবে। আরাফাত হোসেন স্যার। কালেক্ট করে অনেকগুলো মতামত আসবে, লিডারের কাজ হলো সেখান থেকে পারফেক্ট 3টে পয়েন্ট বাছাই করে সেটা এক্সপ্লেইন করা। ওকে, সবার স্যার আমরা মতামত আগে এখন লিডার শোনার চেষ্টা সিলেক্ট করে করো দিছি, কিন্তু। আমরা আগে সবাই হ্যাঁ, discuss করে তারপর লিডার সিলেক্ট করে দিই স্যার। গুড, ঠিক আছে, হ্যাঁ, কন্টিনিউ করো প্লিজ। ওকে স্যার।
হ্যাঁ, তাহলে গ্রুপ 1 থেকে শুরু করি আমরা। গ্রুপ 1 এ ছিল কে? নাফিজ, ইমতিয়াজ, শুভ, নাহিম আহমেদ, আব্দুল্লাহ আহমেদ। হ্যাঁ, তোমাদের এই স্যার গ্রুপের আমি ছিলাম, স্যার নাবিলা। নাবিলা তাহলে এক্সপ্লেইন করো প্লিজ। স্যার আমরা পুরোটা দেখে প্রথমে যেটা মনে হয়েছে যে যোগাযোগে ইনকনভিনিয়েন্স প্রচুর, তাদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ প্রচুর, সবাই নিজ নিজ মতো কাজ করছে। সেকেন্ড সেটা হচ্ছে যে কাস্টমার যে ডিজাইনটা সে চাচ্ছে সেটা প্রপারলি ডিজাইনারকে বোঝাতে পারেনি, টিম লিডারকে বোঝাতে পারেনি। সেটা আমার ধারণা যে সেটা টিম লিডারের দায়িত্ব ছিল ঠিকমতো বুঝে নেওয়া, কারণ কাস্টমার হচ্ছে একজন নন টেকনিক্যাল পার্সন, সে ঠিকমতো বোঝাতে পারবে না, এটা এক্সপেক্টেড। এতে করে যেটা হয়েছে যে পেমেন্ট যে কস্টটা সেটা অতিরিক্ত এসছে, কিন্তু রেজাল্ট খুবই ডিফারেন্ট এসছে। আর প্রজেক্ট ম্যানেজার ডিজাইন ঠিক মতো নিতে পারেনি, এটা তো বললাম। আর ইঞ্জিনিয়ারকেও সে ঠিক মতো বোঝাতে পারেনি, এজন্য ডিজাইনার যে ডিজাইনটা করেছে সেটা আনরিয়ালিস্টিক। আর থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে ডকুমেন্টেশনটা আমার কাছে মনে হয়েছে যে এটা একটা মানে খুবই খারাপ ভাবে ডকুমেন্টেড করা হয়েছে। পুরো প্ল্যানিংটা ডকুমেন্টেশন হিসেবে আমি দেখলাম যে মানে কিছুই রাখা হয়নি, মানে প্রপার ডকুমেন্টেশন হয়নি। Thank you so much and for your nice explanation. You have rightly identified the most important key points. আমি আসলে পরবর্তী গ্রুপের কাছ থেকে দেখতে চাই, যদি এরকমই থাকে সেটাভাবে করতে পারো, বা আরো কোনো বিশ্লেষণ আছে কিনা। গ্রুপ 2 যে নিয়ে আসো, গ্রুপ লিডার কে ছিল বলো তো একটু। গ্রুপ 2 তে কে ছিলে? সুবিক, আমরা কি 3 নম্বরে ছিলাম না? স্যার আমরা ছিলাম, আমরাই ছিলাম 2 নম্বরে না? কে? আরাফাত হোসাইন? জি স্যার। হ্যাঁ, 2 নাম্বার তোমরা ছিলে। হ্যাঁ বলো। আমাদের গ্রুপ মেম্বার কোথায়? আরাফাত ছিল। আরাফাতই তো ছিল গ্রুপ। হ্যাঁ আমাদের এখানে স্যার ফার্স্ট অফ অল আমরা যেটা ফার্স্ট যে পয়েন্টটা ধরেছি সেটা হচ্ছে কাস্টমার যখন একটা ডেভেলপারের কাছে একটা সফটওয়্যার বিল্ড করার জন্য, মানে তৈরি করার জন্য নিয়ে আসবে, তখন সে হচ্ছে যেভাবে ডিসকাস করতেছে সে কিন্তু ঠিকভাবে ডিসকাস করতে পারতেছে না, অথবা সে যদি ডিসকাস করতেও পারে একজন ডেভেলপার ঠিকমতো বুঝতে পারতেছে না, মানে তাদের আন্ডারস্ট্যান্ডিং এর খুব বড় একটা সমস্যার কারণে তারা ভালোভাবে সফটওয়্যার ডেভেলপ করতে প্রবলেম হচ্ছে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট। আর সেকেন্ড হচ্ছে স্যার যেভাবে হচ্ছে সফটওয়্যারটা ডেভেলপ করার কথা সেভাবে তারা হচ্ছে প্রোগ্রামিং, তারা যে ডেভেলপাররা হচ্ছে সেটাকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করতেছে, কিন্তু তারা যে সফটওয়্যার ডেভেলপ করতেছে সেটা মানে একদম হুবহু ঠিক মতো কাজ করতে পারতেছে না, বা তারা হচ্ছে লোড যে যতটুকু দেওয়ার কথা বা যতটুকু তাদের ইন্সপিরেশন থাকার কথা সফটওয়্যারের মধ্যে সেটুকু দিতে পারতেছে না। এটা হচ্ছে আমার সেকেন্ড পয়েন্ট। আর থার্ড হচ্ছে একদম শেষ পর্যন্ত একজন হচ্ছে কাস্টমার যেভাবে বিল করতে বলা হয়েছে সফটওয়্যারটাকে, সেভাবে হচ্ছে সে বিল করলেও মানে একদম মানে এটাকে লাইভ ভাবে সে রিপ্রেজেন্ট করছে এবং কাস্টমার হাতে ফিরিয়ে দিতেছে। এটাই আমরা স্যার গুড। হ্যাঁ, তোমাদেরটাও আলাদা একটু আছে, আঙ্গিক আছে। আমরা তিনটে মিলে পরবর্তীতে সামারাইজ করব। তোমরা গ্রুপ 3 এর কাছ থেকে একটু এক্সপেক্ট করছি তোমাদের যে অ্যানালাইসিস গুলো ছিল এক্সপ্লেইন করো। জি স্যার। স্যার প্রথম যেই সমস্যাটা ফিল করছি সেটা হচ্ছে কমিউনিকেশন গ্যাপ, প্রজেক্ট লিডারের কমিউনিকেশন গ্যাপ, যেটা প্রজেক্ট লিডার কাস্টমার কাছে থেকে ভালো মতো প্রজেক্ট কি এক্স্যাক্টলি আউটকামটা মানে বুঝে নিতে পারে নাই, এটা ছিল প্রথম সমস্যা। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে স্যার ডিজাইনার বা অন্য যে প্রোগ্রামার এদের মানে ভালো মতো এক্সপ্লেন করতে পারে নাই যে কিভাবে করবে আর কি। তোমরা কি পয়েন্টগুলোকে ইয়াতে লিখছিলা কোনো ইয়াতে? স্যার আমরা এটা আমার কাছে খাতায় লেখা আছে, যেটা খাতায় লিখে রাখছি। পাওয়ার পয়েন্ট স্লাইড বা এগুলা লেখা নাই তাই তো? জি স্যার। আচ্ছা, সমস্যা নেই। হ্যাঁ স্যার, আর তৃতীয় সমস্যাটা স্যার বিলিং এবং সাপোর্টিং, যেটা এটা আমার কাছে একটু বেশি
আর কি কি বলে ডিফারেন্ট মনে হয়েছে, বিল্ডিংটা অনেক বেশি আর ওই তুলনায় আমরা ওইরকম ভাবে মানে সাপোর্টিংটা পাইনি আর কি এরকম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে প্রথমেই বলি, তোমরা বিশেষ করে নাবিলা যে প্রথম যেভাবে এক্সপ্লেইন করেছে, আমি অনেকটা ওরকমই এক্সপ্লেইন করতাম, ওরটা পয়েন্ট বা ওদের টিমের যে এখানে স্যার অ্যানালাইসিস। আরেকটা পয়েন্ট অ্যাড করা যায় হুম, যে প্রজেক্ট ম্যানেজার যিনি বিষয়টাকে মানে ইয়ার কাছ থেকে বুঝছে আর কি, ইয়ে থেকে কাস্টমার থেকে, উনি চাইলে কিছু ডেমো দেখাইতে পারতো। অনেক পদ্ধতি আছে। মেইন যেটা প্রথম গ্রুপ থেকে যেটা আমরা পেলাম, তিনটা পয়েন্ট আইডেন্টিফাই করছে। প্রথম যেটা বলছে যে কমিউনিকেশন গ্যাপ। তার মানে এইটাকে আমরা বলছি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ যতটা না টেকনিক্যাল, তার চাইতে বেশি হচ্ছে তোমার ম্যানেজারিয়াল সাবজেক্ট। এটা টেকনিক্যালের চাইতেও তোমার হলো একটা টিম ম্যানেজ করা। তার মানে এই সফটওয়্যারটা তৈরি করতে হলে বিভিন্ন ধরনের কোয়ালিটির লোক এখানে আছে, তাই না? একজন প্রজেক্ট ম্যানেজার আছে, একজন ডিজাইনার আছে, একজন মার্কেটিং এর বিজনেস কনসালটেন্ট আছে, একজন ডকুমেন্টেশনের দায়িত্বে আছে, এরকম প্রোগ্রামার অনেকেই আছে, একজন কাস্টমারের সাথে ডিল করছে এরকম একজন লোক আছে, দেখতে পাচ্ছি আমরা। তার মানে অনেক টাইপের লোক নিয়ে একটা কাজ করতে হচ্ছে। বাট এদের সাথে কোনো টিম ওয়ার্ক করার যে প্রথম শর্ত, সেটা হলো গ্রুপ মিটিং, গ্রুপ কমিউনিকেশন, বা কমন একটা প্রবলেমকে নিয়ে যে তোমরা যেটা কাজটা করলা একসাথে যে ডিসকাস করা, সবার মতামতটা কালেক্ট করে তারপরে কমন একটা সিদ্ধান্তে আসা, এইটারই প্রথম গ্যাপ। এটা প্রথম গ্রুপের লিডার থেকে এটা স্পষ্ট বেরিয়ে আসছে। এটি আসলে আমরা চেয়েছিলাম। হোল যে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্রসেসে আমরা যখন কাজে যাব, একক কোনো মত বা ডিসিশন যত ভালোই হোক সেটা ভুল হতে পারে, এটা ধরে নিতে হবে। যে কোনো জায়গায় লাস্ট স্টেজে যে হলেও সেটা প্রবলেম হয়ে পড়তে পারে। এই জন্য আমি সব জায়গায় আসলে স্কিল না। আমি হতে পারি প্রজেক্ট ম্যানেজার, আমি হতে পারি ভালো কাস্টমারের সাথে ডিল করতে পারি, কাস্টমারকে ভালো কি করতে পারি, কনভিন্স করতে পারি, মোটিভেট করতে পারি। মানে আমি যে সবকিছু বুঝবো বিষয়টা এরকম যদি ভাবি, তাহলে ওই প্রজেক্ট কোনোদিনও কি হবে না, সফল প্রজেক্ট হবে না। যে কোনো জায়গায় প্রজেক্টটা ফেল হয়ে যেতে পারে। এই জন্য আমাকে হলো 10 জনকে নিয়ে চলার যে ক্যাপাবিলিটি, 10 জনের মতকে সম্মান করা, 10 জনের মতকে প্রাধান্য দেওয়া, প্রাধান্য দিয়ে সবার মধ্যে থেকে যেটা কমন সিদ্ধান্ত আসবে সেটাকে কি করা, কালেকটিভ আকারে ইমপ্লিমেন্টের দিকে নিয়ে যাওয়া। তারপরের যে পয়েন্ট গুলো, যেমন এটা বলছে যে কাস্টমার, যেমন খুব চমৎকার ভাবে বলছে যে কাস্টমার আসলে টেকনিক্যাল নলেজ তার থাকে না, এই জন্য তার যে চাওয়াটা তার ভাষায় সে বলবে। বাট যিনি তার কাছ থেকে কাজটা বুঝে নিবেন, এখানে আমরা দেখবা সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স যদি পরবর্তীতে তোমরা পড়ো, এখানে একটা টার্ম আছে যে ড্রাফট প্রপোজাল, ড্রাফট কন্ট্রাক্ট, দুইটা আলাদা জিনিস। একটা প্রপোজাল আসে, সেই প্রপোজালের উপর অ্যানালাইসিস করে কন্ট্রাক্ট সাইন করতে হয়। এই দুইটা কাজেরই মেইন রেসপন্সিবিলিটি কি পারসন থাকেন হচ্ছে প্রজেক্ট ম্যানেজার। তাহলে প্রজেক্ট ম্যানেজারকে কি করতে হয়, তার টিমের যেমন নেতৃত্ব, যেমন 7 জন তোমরা ছিলে ব্রেকআউট রুমে, 7 জনের মধ্যে থেকে একজনের ভয়েস আমি শুনতে পেয়েছি। তাহলে এই একজনের ভয়েসের মধ্যে থেকে আমি বুঝতে পারবো যে 7 জনের ভয়েস এখানে আছে। ঠিক প্রজেক্ট ম্যানেজারকে হলে এরকমই, যে তার কোনো কথাই আসলে তার না, তার কথার মধ্যে টোটাল টিমের ভয়েস কি করতে হবে, প্রতিধ্বনিত থাকতে হবে। টোটাল টিমের মতামত নিয়ে, টোটাল টিমের যে ভালো মন্দ সেগুলো সে জানবে, অ্যানালাইসিস জানবে, তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং গুলো তার কাছে জানা, সবার কনসার্ন নিয়ে তারপরে সে কি করতে পারবে, এক্সপ্লেন করতে পারবে। এটা হলো প্রজেক্ট ম্যানেজারের কোয়ালিটি। এবং এই প্রজেক্ট ম্যানেজারই আসলে কাস্টমারের কাছ থেকে তার কি করা, ফাইনাল যে হয়তো একজন মার্কেটিং এর যে দায়িত্ব, সে কনভিন্স করে নিয়ে আসতে পারে যে তোমার এই কাজটা করে দেওয়া সম্ভব, আমাদের ভালো কোম্পানি আছে, ভালো সাপোর্ট আমি দিতে পারি, কনভিন্সের আসলে। কিন্তু সে যদি কাজ বুঝে নেয় তাহলে মোটামুটি মাঠে মারা, বিসমিল্লাহ গল। এখানে তাই হয়েছে, যিনি মার্কেটিং করছে তিনি আসলে কাজ বুঝে নিছে, তার কাছেই এক্সপ্লেইন করছে, সেই এক্সপ্লেইন থেকে আবার কি করছে যিনি প্রজেক্ট ম্যানেজার, সে তার কাছ থেকে বুঝে নিছে, সে প্রজেক্ট ম্যানেজার আবার কি করেনি, তার টিম মেম্বারদের সাথে ডিসকাস না করে, ডিজাইনের সাথে কথা না বলেই সে মোটামুটি একটা কমান্ড দিয়ে দিছে, এইভাবে একটা সফটওয়্যার বানায় দাও। ঠিক আছে, এখন সে তারা তো কমান্ড, এখানে দেখো ট্রেনিং কমান্ড মানতে অভ্যস্ত। বাট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোনো এই রকমের কমান্ড চলে না। সফটওয়্যার ফিল্ডের কমান্ড হবে হচ্ছে হলো ডিসেন্ট্রালাইজেশন, অর্থাৎ 10 জনের
মতামতের উপর বেস করে কোনো সিদ্ধান্ত আসবে, সেই সিদ্ধান্ত পরবর্তীতে আবার ফিরে যাবে সবার কাছে, ইমপ্লিমেন্ট হবে। এটাকে বলা হয় সেন্ট্রালাইজেশন। তার মানে আগে হলো বিকেন্দ্রে থাকবে, 10 জনের মধ্যে থাকবে, 10 জনেরটা কালেকটিভ হয়ে এক জায়গায় আসবে, সেটা হলো প্রজেক্ট ম্যানেজার। তার মানে প্রজেক্ট ম্যানেজার নিজস্ব কোনো মতামত না, নিজস্ব কোনো আইডিয়া না, সেই কালেকটিভ আইডিয়াটা আবার সবার কাছে তখন কি হবে, লিড আকারে চলে যাবে। তার মানে আমার চিন্তাই, আমার ভাবনাই আমার কাছে মডিফাই আকারে আবার সিদ্ধান্ত আকারে বা লিড আকারে আসবে। কিন্তু আমাদের প্রচলিত যে সিস্টেম বা ম্যানেজমেন্ট, সেখানে আমরা কি করি, কমান্ড দিতে অভ্যস্ত। সে পারুক বা না পারুক, বুঝুক বা না বুঝুক, কমান্ড দিয়ে দিলে এইটা করো, 2 দিনের মধ্যে এটা করে নিয়ে আসো, ঠিক আছে। তাহলেও এই প্রবলেমটা সেখানে অ্যারাইজ হতে পারে। অন্যান্য ম্যানেজমেন্ট সিস্টেম আর ইন্টেলেকচুয়াল ম্যানেজমেন্ট সিস্টেম বা এরকম আমরা যদি বলি সফটওয়্যার ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রি ম্যানেজমেন্ট সিস্টেম টোটালি ডিফারেন্ট। গার্মেন্টস ইন্ডাস্ট্রি চালানোর অভিজ্ঞতা দিয়ে তুমি যদি সফটওয়্যার ইন্ডাস্ট্রি চালাতে চাও তাহলে হবে না, হবে। তাহলে এইটা একটা মেইন যেটা, তাহলে আমরা এই সিনারিওতে আসলে বোঝানোর চেষ্টা করছি সফটওয়্যার ইন্ডাস্ট্রির এক্সিস্টিং যে প্র্যাকটিসটা হচ্ছে, সেই প্র্যাকটিসের মধ্যে আসলে প্রবলেম কোথায়। এই প্রবলেম তুমি যদি সলভ না করতে পারো তাহলে তুমি কোনোদিনও কোয়ালিটি সফটওয়্যার ডেভেলপ করতে পারবে না। তাহলে চ্যালেঞ্জেস, এই মিসকমিউনিকেশন বা গ্রুপ ওয়ার্ক হচ্ছে না, কারণ কি বললাম, যেমন একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রির এক্সপিরিয়েন্স অনেক ক্ষেত্রে এখানে অ্যাপ্লাই হচ্ছে। তার মানে একজনের কোটি কোটি টাকা আছে, সে একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রি দিয়ে বসাইছে, সে কিন্তু টেকনিক্যাল কিছুই জানে না। সে তাহলে ম্যানেজমেন্ট চালাচ্ছে আবার কিভাবে, জানে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি এমপ্লয়ীদের ফোর্স করছি, ওভার টাইম করাচ্ছি, কম সময়ে বেশি প্রোডাকশন নিয়ে আসাচ্ছি, তাহলে আমার বেনিফিট হয়ে যাচ্ছে। সেও এক্সপিরিয়েন্স এখানে, যে প্রোগ্রামারদের কি করলো, এই 9টার সময় আসতে হবে, 5টার সময় যেতে হবে, ঠিক আছে, এই মধ্যে এইটুকু করে দিতে হবে। তার মানে অল্প সময়ে বেশি আউটপুট বের করার কথা। আউটপুট বের করতে যে দেখা যাচ্ছে প্রচুর ভুল কোডিং হচ্ছে, প্রচুর ইরর থেকে যাচ্ছে। তার মানে এইখানে দেখো অনেকটা ওই রকমের প্র্যাকটিস। এখানে যে নন টেকনিক্যাল পার্সনের বর্ণনা, সে একটা দোলনা চেয়েছে, বাট 3 তাকের তো দোলনা দরকার নাই, তাই না? সে বলার সময় হয়তো এরকম বলছে। আমরা সফটওয়্যার ইন্ডাস্ট্রি কিভাবে খেয়াল করি, যেমন ধরো একজন লোক এসে বললো যে একটা আমি ওয়েবসাইট বানাতে চাই, আমার ফ্রন্ট এন্ডে থাকবে এএসপি, হয়তো কোনো জায়গায় নাম শুনছে, কিছুটা নলেজ আছে কিন্তু ডিটেইলসে জানে না। কিন্তু আবার সার্ভার দিতে হবে, কিন্তু লিনাক্স সার্ভার খুব সিকিউর, ঠিক আছে। এখন যিনি আসলে এই সফটওয়্যারটা বানাবে, ওয়েবসাইটটা, বলো তো প্রবলেমটা কোথায় এখানে? এএসপি তে ওয়েবসাইট বানাবে, ডিজাইন করবে, বুঝছো, কোডিং করবে এএসপি তে, আর রাখবে হচ্ছে লিনাক্স সার্ভার। এখানে প্রবলেমটা কোথায়? এটা কাস্টমারের প্রবলেম। হ্যাঁ, জানা আছে কারো? স্যার আরেকবার বলেন প্রশ্নটা স্যার। একটা ওয়েবসাইট, একটা কাস্টমার ওয়েবসাইট ডিজাইন করবে, এএসপি তে ডিজাইন করতে বলছো, যে এএসপি তে ডিজাইন করে দিতে হবে একটা ওয়েবসাইট, কিন্তু আমার জি স্যার, সার্ভার বুঝছি স্যার। লিনাক্স। স্যার আমার মনে হয় কি, ওই যে লিনাক্সে কাজ করে না এএসপি এর কোনো প্রোগ্রাম। এএসপি হলো উইন্ডোজ সার্ভারের, ঠিক আছে। তার মানে এখন তো তার, সে তো আর ওইটা কাস্টমার করে না, সে শুনছে ভালো কাজ করে এএসপি, আবার লিনাক্সও এক জায়গাতে শুনছে যে ভালো কাজ করে, সার্ভারের জন্য খুব ভালো, সে দুটেই ভালো চাচ্ছে। কিন্তু যিনি আসলে এই ফিল্ডে এক্সপার্ট, সে তো এটা তার কাছ থেকে যখন এই রিকোয়ারমেন্ট, এটা বলা হয় সফটওয়্যার স্পেসিফিকেশন বা রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, এটা শোনার সময় তাকে কি করতে হবে, যে এটা আসলে সম্ভব কিনা। হ্যালো, এই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। হ্যাঁ, যেটা বলছিলাম, এইখানে তাহলে প্রবলেমটা এখানে, মানে কাস্টমার যেভাবে বলছে, যিনি তার সাথে ডিল করছে, সে আর কি করে নাই, কাটছাট করে নাই, তার মতো করে সে কি করে নিছে, বুঝে, এবং সেটাই কি করছে, প্রজেক্ট ম্যানেজার কাছে দিয়েছে, এরকম একটা সফটওয়্যার আমাদের বানায় দাও, কাস্টমার কাছে মেলা টাকা আমি নিতে পারবো, ঠিক আছে। প্রজেক্ট ম্যানেজার চিন্তা করে, যাক ভালো টাকা পয়সা পেলাম, তাহলে একটা সে আবার বুঝলো যে চাচ্ছে এরকম তো হবে না, জুলনি তো এরকম হবে, জুলনি 2 পাশে বাধা লাগবে এটা জানে, নিচে একটা তক্তা থাকবে এটা জানে, কিন্তু যখন দোল খাবে, সেটা এসে যে তার গাছের সাথে বাড়ি খাবে, এটা আর সে কি করে মাথায় রাখে। এগুলো হলো একটা প্রজেক্টের, এগুলাকে বলা হয় রিস্ক, এগুলা বলা হয় চ্যালেঞ্জ। তার একটা প্রজেক্ট যখন আমরা ডিজাইন করতে হবে, ওইখানকার কি কি রিস্ক আছে ওই ডিজাইনের মধ্যে,
কি কি চ্যালেঞ্জ আছে, কি কি কনস্ট্রেইন্ট আছে, সেটাকেও তোমার কি করতে হবে, একটা প্রজেক্ট ম্যানেজারের সেই কোয়ালিটি থাকতে পারে। এটা কখন সে পারবে? এক মাথা দিয়ে এটা সম্ভব না, যদি তার টিম ওয়ার্ক থাকে। যদি ডিজাইনার এখানে থাকতো এটা লিড দেওয়ার আগে, তাহলে কিন্তু সে ঠিকই ধরতে পারতো যে এরকম করে দোলনা বানানো যাবে না। এখন কিন্তু শুধুমাত্র সে কিন্তু প্রজেক্ট ম্যানেজার অলরেডি সে ডিজাইন করে ফেলছে মনে মনে, করে ডিজাইনারকে বলছে তুমি ডিজাইন করে ইয়া করে দাও, এরকম। সে তো লিড দিছে, সে তো তার মতামত নেয় না এই ডিজাইনে। তখন কি করছে ডিজাইনার? কি করবে? ঊর্ধ্বতন তার লিডার বস তাকে কমান্ড করছে, সে একটা ডিজাইন তার চাওয়াটাকে সে কি করছে, দোল যাতে খেতে পারে, দুই পাশে দুটো পেলা দিচ্ছে। দেখো কি চমৎকার, আমার কাছে খুবই ভালো লাগছে। ঠিক আছে, আইডিয়াটা সে কিন্তু ঠিকই একটা ডিজাইন করে সে দিচ্ছে। এখন ডিজাইন করলে তো প্রোগ্রামারের তার কি করা লাগবে? একটা বিল্ডিং 20 তলা বিল্ডিং এর ডিজাইন করে দিলাম, বুঝছো? ডিজাইন করে 20 তলা বিল্ডিং এর, হ্যাঁ 20 তলা বিল্ডিং এর ডিজাইন করে, কেমনে নিয়ে যাবে? 20 তলা বিল্ডিং এর 20 তলা বিল্ডিং এর ডিজাইন করে এরকম ধরো ছোট্ট একটা পিলার, দুই পাশে পিলার দ্বারা 20 তলা বিল্ডিং তুমি রাখার চেষ্টা করো। স্যার এই দোলনায় স্যার শুয়ে শুয়ে ঝুলতে হবে স্যার, শুয়ে শুয়ে ঝুলতে হবে স্যার। হ্যাঁ, এখন প্রোগ্রামার তো কি করতে গেছে, ইট বালু সিমেন্ট আর কি করতে পারতেছে না, কাজে লাগাতে পারছে। তার মানে সে তার মতো করে কি করছে, সব দেখো মডিউলই আছে, দোলনাও আছে, রশিও আছে, গাছও আছে, বাচ্চেও, কিন্তু তার কি নাই, অ্যাক্টিভিটিস নাই, ফাংশনালিটি নাই, তাই না? সব মডিউল কিন্তু সে ডিজাইন করছে, ডিজাইনার যেভাবে দিছে তার সব মডিউলই মোটামুটি ইনকর্পোরেট করার চেষ্টা করছে তার সিস্টেমের মধ্যে, কিন্তু কোনোটাই কাজ করছে না, যোগও করছে না, বিয়োগও করছে না, গুণ ভাগ কিছুই করছে না। কিন্তু সব চিহ্ন দেওয়া আছে, গুণের চিহ্ন দেওয়া আছে, যোগের চিহ্ন দেওয়া আছে, ধরো এরকম। এখন যাই বানাক না কেন, দেখো বিজনেসের যে পলিসি, সে কিন্তু মার্কেটিং করতেছে, ওরে বাবা আমার সফটওয়্যার কিন্তু এইরকম। তুমি চাইছিলে দোলনা, সে মোটামুটি বিজনেস ক্লাসের সোফা দিয়ে তোমাকে ফুলিয়ে ফাঁপিয়ে কি করা হচ্ছে সেটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, মানে বেশি বেশি করে হ্যাঁ দেখাইতেছে, বেশি করে দেখাচ্ছে। এইবার এটাও এক ধরনের চিটিং, এটাও ব্যাড প্র্যাকটিস, আনএথিক্যাল প্র্যাকটিস। এটা আমরা সফটওয়্যার ইথিক্স এর মধ্যে আমরা এটা দেখবো, এরকম করা যায় না আসলে। আর ডকুমেন্টেশন, এটাও নাবিলা খুব চমৎকারই করছে, বা পরবর্তীতে আরেকজন এটাকে ডিসকাস করছে তোমাদের মধ্যে থেকে, যে ডকুমেন্টেশনটা খুব ইম্পর্টেন্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ। এটা যদি প্রপার ওয়েতে না থাকে, সফটওয়্যার যাই থাক তার কিছু অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, লিমিটেশন এগুলো থাকবে। এটা তোমার ডকুমেন্টেশনে স্পেসিফাই করে দিতে হবে, এইভাবে তুমি সিস্টেমটাকে ইনস্টল করবে, এইভাবে ব্যবহার করবে, এই জায়গা টেকনিক্যাল এই কনস্ট্রেইনটা আছে, এগুলোকে তোমাকে ডকুমেন্টেশন, মানে ডকুমেন্টেশন দেখে তোমার হুবহু একটা চিত্র ফুটে উঠবে। তার মানে এই ডকুমেন্টেশন, আর যদি এইটা ধরো তুমি কথার কথা, এটা ধরো রিয়াল সিনারিও প্রথমটা, তাহলে এই ডকুমেন্টেশনের মধ্যে আসলে ওই সিনারিওটাই ফুটে উঠবে। লেখা থাকবে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে, বাট পড়ার সময় আমি এই সিনারিওটা দেখতে পাবো। এখানে কি দেখা যাচ্ছে সিনারিও বলো তো? একটা ছায়া দেখা যাচ্ছে, ছায়াটাও দেখো এখানে যা ছায়া ছিল কোনো ছায়ার সাথে মিল নাই, সেটা মেঘের ছায়া স্যার। হ্যাঁ, তার মানে একদম কি ছায়া, মানে গাছ বা যে দোলনা ছিল তার কোনো অস্তিত্ব নাই। ডকুমেন্টেশন আর রিয়াল যে তোমার প্রোডাক্ট, তার সাথে অনেক ডিফারেন্স। এখন এই ডকুমেন্টেশন ফলো করেই তো কি করে ইউজার সেই প্রোডাক্টটা ব্যবহার করবে, তাই না? বা সেটাকে ইনস্টল করবে, ইনস্টল করতে যে এটা ফলো করে সে কি করতে পারছে, এই পর্যন্ত সে আগাইতে পারছে, এটা রশি পর্যন্ত বাঁধতে পারছে, কিন্তু তার সাথে আর কোনো ঝুলনি সে আর দিতে পারে নাই ডকুমেন্টেশন ফলো করে। আর এই যে এইটা দ্বারা যে বিল করাটা এটা অনেকটা দর কষাকষি, বুঝতে পারছো? উত্থান পতন, এটা খুব বেশি বিল করছে বিষয়টা এরকম না, এটাও হয় কাস্টমারের সাথে মাছের দরের মতো এরকম উঠানামা করে অনেক সময়, যদি প্রপার যদি সিস্টেম যদি আমি ফলো না করি। হয়তো সে কন্ট্রাক্ট সাইন করছে, যা যা দেওয়ার কথা ছিল সেগুলো সে ফিল করেনি, কাস্টমার তখন সে কি করছে, না আমি তাহলে তোমার পেমেন্ট করবো না। এখন এরকম একটা মনোমালিন্য যদি হয়ে যায়, তাহলে ফাইনালি ওই সফটওয়্যারটা কাস্টমার যদি নিয়ে ব্যবহার করা শুরু করে, সে কি কোনো সাপোর্ট পাবে? আদৌ কোম্পানি কার দেবে? তার দেওয়ার কথা ছিল 5 কোটি টাকা, সে 2 কোটি টাকা দিচ্ছে, হয়তো অ্যাডভান্স পরে আর কোনো টাকা দেয়নি, কি করবে? তাহলে কোম্পানি তাকে আর সাপোর্ট দেবে না। সফটওয়্যার দিচ্ছে মানে তার একটা অস্তিত্ব আছে, কিন্তু তার উপরের কোনো অংশ নাই, কোনো সাপোর্ট পাবে না। কিন্তু অনেক সফটওয়্যার ইন্ডাস্ট্রি আমাদের এখানে আছে, দেখো প্রথম যে হয়তো প্রোডাক্টটা দিছে হয়তো অনেক ভুল আছে, ত্রুটি আছে, কিন্তু তার সাথে একটা রিলেশন হয়তো ছিল,
সে কিন্তু পরবর্তীতে একটা সাপোর্ট দিয়ে দিয়ে হলেও তার সিস্টেম চালাতে পারছে। ওটা আমরা দেখবো, রেশিও আছে, স্ট্যাটিস্টিক্স আছে। কিন্তু তাহলে কাস্টমারের এখন কি অবস্থা হলো? সফটওয়্যার নিল, টাকাও দিল 2 কোটি, কিন্তু যা আসলে তাকে দিল, যেহেতু সাপোর্ট আর সে পাচ্ছে না, ফাইনালি সে কিন্তু কি করছে, তার কোনো সিস্টেম সে আর কাজে লাগাতেই পারছে না। কাস্টমারের নিজস্ব ম্যানুয়াল পদ্ধতিতে সে কি করছে, একটা দড়ির সাথে টায়ার বাইধে সে ঝুলিয়ে কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে। তার মানে এরকম সফটওয়্যার কিনে অনেক কাস্টমার সেই সফটওয়্যারটা টোটালি আনইউজড হয়ে যায় একটা সময়, যে কারণে সফটওয়্যারের যে এখনকার যে চ্যালেঞ্জেস ইন্ডাস্ট্রিগুলো, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মূল উদ্দেশ্যই হলো এই চ্যালেঞ্জটা, এই যে লিমিটেশন, যে প্রবলেম বিভিন্ন ফেজে আমরা দেখলাম, এই টোটাল সিনারিওটা কি কারণে ঘটলো সেটাও তো বললাম। সেটা হলো কোনো প্রসেস আমরা ফলো করি না, একটা স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ডকে ফলো করি না। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কিছু নিয়ম কানুন আছে, কিছু ফেজ আছে, ফেজগুলোকে আমরা ফলো করি না। তার মানে ইচ্ছে মতো যে যেখান থেকে শুরু করতে পারে সেখান থেকেই কাজ করছে, যেমন খুশি তেমন একটা আউটপুট নিয়ে আসতে পারলে একটা সফটওয়্যার হয়ে যাচ্ছে, যে কারণে সফটওয়্যারের কোয়ালিটি এবং টোটাল সফটওয়্যারের কোয়ালিটি না, টোটাল সফটওয়্যার ইন্ডাস্ট্রির কোয়ালিটি এই সিনারিওর মতো ফুটে উঠছে। ওকে, তাহলে আমাদের কাজ কি? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়ার উদ্দেশ্য কি? তাহলে এই প্রবলেমটাকে এখন সলভ করতে হবে, এই সিনারিওটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, কে যেন কি বলতে চাইছিলা, বলো। স্যার আমি একটু বলতে চাইছিলাম স্যার। হ্যাঁ বলো। স্যার আমার মনে হয় কি কাস্টমার বুঝাইতে চাইছে প্রজেক্টের লিডারকে যে আমার অল্প দামের ভিতরে একটা দোলনা লাগবে যে অনেকে একসাথে আর কি উঠতে পারবে। তো স্যার প্রজেক্ট লিডার যে সে আসলে জিনিসটা বোঝে নাই ঠিকঠাক ভাবে। এর ফলে হয়েছে কি স্যার, সে তো বোঝে নাই ঠিকঠাক, এই জন্য এই তো মূল প্রবলেম, এটা কমিউনিকেশন গ্যাপ। ঠিক আছে, ভাষার ওই যে ভাষার কি জানি বোধের অর্থপূর্ণতার অভাব। আর এটার মূল কারণে যদি বলা হয় সেটা হলো যে টিম ওয়ার্কের ঘাটতি। স্যার টিমের সবাইকেও স্যার যে যা কাজকর্ম পারে স্যার সবাইকে দিয়ে স্যার তা করাইতে পারে না। হ্যাঁ, ওই যে টিম গাইড করতে পারেনি। মূল প্রবলেমটা এটাই। এক কথায় যদি আমরা বলি সেটা হলো টিম ওয়ার্কের একটা ঘাটতি, বা একটা নির্দিষ্ট যে প্রসেস মেনে করতে হয় সেই প্রসেসটা মানা হয়নি। আমরা ইন্ডাস্ট্রিয়াল সফটওয়্যার, ইন্ডাস্ট্রিয়াল স্ট্রেংথ যে সফটওয়্যার আমরা যেটাকে বলছি সেটা করার, আমরা স্টুডেন্ট ভাবে যেভাবে প্রজেক্ট বা যেভাবে ছোট ছোট কাজগুলো করছি এর সাথে টোটালি ডিফারেন্ট। এই অ্যাপ্রোচে যদি আমরা কাজ করতে যাই তাহলে এরকম সিনারিও চলে আসবে। ওই অ্যাপ্রোচ থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করার উদ্দেশ্য হলো আমরা যেটা প্র্যাকটিস করছি একাডেমিক ভাবে সেখান থেকে ওই প্র্যাকটিসটা বাদ দিয়ে প্রফেশনাল যে প্র্যাকটিস সেই দিকে আমাদেরকে কি করতে হবে, যেতে হবে, সেই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে। তাহলে আমরা ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ড সফটওয়্যার কি করতে পারবো, ডেভেলপ করতে পারবো। হ্যালো স্যার। আছে আছে স্যার আছে। মাইক অফ করা আছে। আমার মনে হয় ক্লাস শেষ। তোর মনে হলেই সব হবে নাকি? তোর মনে হইলে হইব?
ভাই ভাই তোর যে কি কত কিছু মনে হয়। খালি সব মনে হয়। হ্যাঁ না হৃদয়ের ওই যে প্রোফাইল পিকচারটা ওর মতোই দেখ। হ্যাঁ এটা কি জাপানিজ নাকি চাইনিজ ভাষা? আরে না ওই এসকে লেখছে, এসকে ওটারই উল্টা দিকে লেখছে। স্যার মেবি এই যে হয় আজান দিতেছে না হলে ডিসকানেক্ট হয়ে গেছে। না আছে তো। হ্যালো হৃদয় খান। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর একটা ফোন আসছিল, তো ফোনে কথা বলতে বলতে তোমাদেরই করলাম। তাহলে এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি কিনা বলো? জি স্যার। গুড। তাহলে নেক্সট ক্লাস থেকে আমরা হলো কন্টেন্ট লেভেলে চলে যাব। তাহলে এটা আমাদের মাথায় থাকলো, এই টাইপের সিনারিও অলরেডি এক্সিস্টিং আছে ইন্ডাস্ট্রিগুলোতে। এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসার জন্য যে টুলস টেকনিক পদ্ধতি যেগুলো আছে সেগুলো আসলে আমাদের জানতে হবে এবং প্রফেশনালি সেটা প্র্যাকটিস করতে হবে। আর যে প্র্যাকটিসটা আমাদের মধ্যে আছে স্টুডেন্ট লাইফে যেগুলো আমরা শিখছি যে পদ্ধতিতে, সেগুলো থেকে বের হয়ে আসতে হবে যদি আমরা প্রফেশনাল বা ইন্ডাস্ট্রি লেভেলের সফটওয়্যার যদি তৈরি করতে চাই। এটা হলো সারমর্ম আজকের ক্লাসে। কি বলো? জি স্যার। জি স্যার। গুড। তোমাদের রেজিস্ট্রেশন মনে হয় শেষ হয়নি না? আজকেও তো মনে হয় অনেকে রেজিস্ট্রেশন করে ফেলেছো। আচ্ছা আমি একটু তোমাদের ইয়াটা নেবো, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেব, একটু আমাকে রেসপন্স করো সবাই। এটা কি ফায়াজরু না? ফায়াজুর রহমান। ফায়াজুর স্যার, ফায়াজুর। এটা ভুল আসছে। ফায়াজুর রহমান ভুইয়া স্যার। স্যার ও ভুল লিখছে স্যার, ওরই সমস্যা। তাই? ফায়াজরু রহমান ভুইয়া আছে? জি স্যার। তুমি এর আগের ক্লাসে জয়েন করছিলা? না স্যার। আওয়াল হোসেন, আওয়াল হোসেন মজুমদার। ওয়ালাইকুম স্যার। প্রথম ক্লাসে ছিলা তুমি? স্যার। জহিরুল প্রেজেন্ট স্যার। মাহবুব জামান প্রেজেন্ট স্যার। বিথি রয় স্যার আপনাকে বলে গেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নূর আলম সিদ্দিক, মাহাদি আহমেদ, ইয়েস স্যার। ইমাম হাসান, ইয়েস স্যার। ও নাবিল আক্তারকে বাদ দিছি। নাবিল ইয়েস আক্তার, স্যার। স্যার গত হ্যাঁ ইমাম হাসান, হ্যাঁ ইয়েস স্যার। আবু বাকের আমি সিদ্দিক, গত ক্লাসে ছিলাম। ঠিক আছে হ্যাঁ। আবু বাকের সিদ্দিক, স্যার ওর নাম আসলে বকর স্যার, আবু বকর। হ্যাঁ এখানে লেখা আছে বাকের। ওই যে স্যার বানান ভুল স্যার। হ্যাঁ সাবিকুন নাহার। ইয়েস স্যার। স্যার গত ক্লাসেও ছিলাম। গুড। হৃদয় খান, প্রেজেন্ট স্যার। হ্যাঁ গত ক্লাসটা আসলে আমি ক্লাস নিতে পারিনি, তারপরে আমিও ছিলাম স্যার। স্যার